Assalamu alaikum. How are you? Fine. Are you good? I'm good. How are you? What's your name? My name is Abdul Mukid. Abdul Mukid. So Mukid bhai, আপনি রিসেন্টলি বাংলাদেশ থেকে লন্ডনে এসেছেন। আপনি কাইন্ডলি আমার দর্শকদের সাথে আপনার যে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসার জার্নিটা এটা শেয়ার করবেন। তার আগে আপনার পরিচয়টা একটু। আমার নাম আব্দুল মুকিদ। আমি 2022 সালে লন্ডনে আসছি। এখন আমি পিএসডব্লিউতে আছি মাস্টার্স কমপ্লিট করার পর। আচ্ছা আচ্ছা। তো আপনার বাংলাদেশ থেকে যে আসার যে জার্নিটা এটা কেমন ছিল? এটা কি স্মুথ ছিল না কোনো হিকআপ ছিল? প্রসেসিংটা কেমন ছিল? এই প্রসেসিংটা বলতে গেলে একটা যে স্ট্রাগলই বলতে পারেন। আচ্ছা, বিকজ আমরা বাংলাদেশ থেকে যে লেখাপড়া করে এই লন্ডনে আসছি। লন্ডন একটা এস্টাবলিশ অনেক বড় ধরনের কান্ট্রি, আর আমাদের বাংলাদেশ আর লন্ডন অনেক ডিস্টেন্স আছে। জি, সে ব্যাপারটা হিসাব করতে গেলে আমরা একটু স্ট্রাগল করে আসা লাগে। জি, কারণ আমাদের লেখাপড়া শেষ করে এই যে আমি আসলাম, আমার আসার পথে অনেক হিস্ট্রি আছে। হিস্ট্রি হলো যে আমি একটা কথা বলতে চাই, আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে অধ্যবসায়ী না হলে কোনো কিছু সাকসেস হওয়া যায় না। লেগে থাকতে হবে। অধ্যবসায়ী হলে অনেক জিনিস আছে যে শুরু করে আবার এই মধ্যখানে শেষ করে দিলে এটা আর পরিপূর্ণ হয় না। জি। তো আমার কথাটা হলো যে আমি যে স্টার্ট করেছি যে আমার এমটা ছিল যে আমি লন্ডন যাব। জি। আর স্টুডেন্ট ভিসায় যাব। তখন আমি কি করলাম, আমার স্টুডেন্ট ভিসা আসতে দিয়ে পড়ালেখা স্টার্ট করা লাগে। আমার আমি শুরু করে ফেললাম, আইএলটিএস করলাম। দেন এখন আমি শুরু করার পর যে দেখা গেল যে অনেক কষ্ট করতে হয়। মানে আপনি যখন ইউনিভার্সিটি মানে এই দেশে আসার আগে তো ভিসার জন্য অ্যাপ্লাই করা লাগছে। ভিসা পাইলেন, অ্যাপ্লাই করলেন, তার আগে আপনার ইউনিভার্সিটির অ্যাডমিশন নেওয়া লাগছে। সো ইউনিভার্সিটির অ্যাডমিশনের আগে আপনি নিজেকে তৈরি করতেন আইএলটিএস। তো এই যে নিজেকে তৈরি করা থেকে ইউনিভার্সিটির যে অফারটা পাওয়া, এইটা কতদিন সময় ধরে আপনি তৈরি ছিলেন? এটাতে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। আমি এই জিনিসটা আমি শেয়ার করতে চাই যে আজকে যে আমার এই কথাগুলো আমার দর্শক ভাইয়ারা শুনবে, এটা অনেক অনেক উপকৃত হবে আশা করা যায়। আমি আশা করি। বিকজ আমি শুরু করেছি আমার ফাইল প্রসেসিং জানুয়ারি থেকে। তখন কিন্তু আমার সামনে ছিল মে সেশন। তখন আমি মে সেশনে, জানুয়ারি সেশন আর মে সেশনের বেশ দূরত্ব নাই, খুব একটা তফাৎ নেই, মাত্র 4 মাস। দেখা গেছে 4 মাসের ভিতরে অফার লেটার এর জন্য অপেক্ষা করতে হয়। তারা অফার লেটার দেয়, তারপরে অফার লেটার পরে আরো এই যে সব কাজ একসাথে শেষ হয় না। তখন দেখা গেছে এই যে মে সেশন, এই সেশনটা অনেক টাফ হয়ে পড়ে। তখন যে এই মে সেশনের লাস্ট টাইমে দেখা গেছে যে ভার্সিটি কোর্স লেটার দিয়ে এভরিথিং, তাদের যে অভ্যন্তরীণ জিনিস আছে এগুলো শেষ হতে আর টাইম মিলে না। তখন ভার্সিটি গুলো কি করে ডেফার করে দিয়ে বলে তুমি সেপ্টেম্বর সেশনে যাও। তখন আমি এখানে একটা চালাকি করলাম যে আমি যখনই যাইবো, আর আমি চাইছি না এই সময় আমি দেখছি আমার অনেক ফ্রেন্ডদের ডেফার করে ফেলছে, যে ভার্সিটি আবার একটা লাইক হ্যাসলে ফেলে দিচ্ছে যে ভার্সিটি থেকে টাকা আবার দিবে, আবার এই টাকা তুললে আবার অন্য ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন। মানে এটা একটা টোটাল হ্যাসেল। সো ইউ ওয়ান্টেড টু অ্যাভয়েড হ্যাসেল। তখন আমি চিন্তা করে বের করলাম যে আমি এই হ্যাসেলটা থেকে কিভাবে বের করব। তখন আমি চিন্তা করে যে একটা জিনিস পাইলাম, একটু শর্ট ডিস্টেন্সে আমি কেন যাব, আমার সামনে সেপ্টেম্বর সেশন আছে। তাহলে আমি এই প্রসেসটা যেহেতু লং টাইম লাগে, তাহলে আমি এই সেপ্টেম্বর সেশনের জন্য অ্যাপ্লাই করি। তখন যে সময় পাইছি, এই সময়ে আমি স্মুথলি সব করে কাজ শেষ করতে পারছি। পারফেক্ট। এই যে আপনি যে পয়েন্টটাতে আসলেন, এটা মোটামুটি একটা ভালো টিপস হতে পারে আমাদের দর্শকদের জন্য, যে বিদেশে পড়তে গেলে অলওয়েজ অ্যাডভান্স প্রিপারেশনটা নেওয়া দরকার, যাতে করে আমার এই যে ট্রানজাকশন গুলো এগুলো যেন স্মুথলি হয়। তাড়াহুড়া করলে কাজটা ভালো হবে না। অন্তত 1 বছর আগে প্রিপারেশন নিলে
তাইলে সে সবকিছু আরাম করে করতে পারবে, রিল্যাক্স করে করতে পারবে। আচ্ছা, তারপরে আমি দেখলাম আমার সাথে আমার কিছু ফ্রেন্ড মে সেশনে অ্যাপ্লাই করছে আর আমি করছি সেপ্টেম্বর সেশনে। তখন দেখা গেছে আমার সেই ফ্রেন্ডগুলা ডেফার হয়েছে, আসতে পারেনি, ডেফার হয়ে সেপ্টেম্বর সেশনে গেছে। কিন্তু আমার সব কিছু 1 by 1 এই সেপ্টেম্বর সেশনের জন্য কোনো হ্যাসেল করতে হয় নাই। আমি স্মুথলি আমার সেপ্টেম্বর সেশনের সব কাজ এই টাইমের ভিতরেই গুছিয়ে ফেলেছি। মানে ওরা যে মাঝখানে স্ট্রেসটা ফেস করলো, আপনার ওই স্ট্রেসটা ফেস করা লাগেনি, ফেস করা লাগেনি, স্মুথলি চলে আসছে। স্মুথলি। তো এটা সেপ্টেম্বর কি 2022 ছিল না? সেপ্টেম্বর 2022 ছিল। তারপরে আপনি এখানে মাস্টার্স প্রোগ্রামে এসেছিলেন। তো কংগ্রাচুলেশনস, আপনি চলে আসলেন। আসার পরে আসার সময় যখন আপনি বাংলাদেশে ভিসাটা পেলেন, ভিসা পাওয়ার পরে আসার মাঝখানে যে ট্রানজ্যাকশনটা, এখানে ইমিগ্রেশন ফেস করা, এখানে কোনো আপনার এক্সপেরিয়েন্স আছে? আমার সাথে আমার আরেকজন কাজিন আসছিল। তখন আমার কাছে যে পাসপোর্টে একটা সিল মেরে দেয় তারা 3 মাসের, আর আরেকটা ইমিগ্রেশন পেপার দেয়। এখন আমার সাথে জনকে ইমিগ্রেশন পেপারটা দেয় নাই, ওরা ইমেইলে দিছে উনি আর প্রিন্ট আউট করে নেয়। তখন দেখা গেছে যে আমরা দুজন একসাথে ছিলাম। ইমিগ্রেশনে দেখা গেল যে অনেক আমাকে কিছু হ্যাসেল দিচ্ছে। হ্যাসেল বলতে আমাকে বলছে কোর্স লেটারের বিষয়ে, আমি টাকা কত দিছি, কত পার্সেন্টেজ আমার কাছে পায়, কত দিব, এইসব নিয়ে। তখন বলতেছে ওখানে একটা ওরা চালাকি করছে। আমি বলছি আমার কোর্স লেটার দেওয়ার জন্য। কোর্স লেটার দিছি, কোর্স লেটারে আমার 14,750 ওইরকম একটা আমার ইউনিভার্সিটি টিউশন ফি। তখন ওরা বলতেছে যে আমি কোনো এই ডিসকাউন্ট পাইছি কিনা। তখন আমি বলতেছি অফকোর্স আমি ডিসকাউন্ট পাইছি, 1000 পাউন্ড আমি ডিসকাউন্ট পাইছি। এখন বললাম যে আমি 1000 পাউন্ড ডিসকাউন্ট পেয়ে আমি যে তাদেরকে কিছু টাকা দিছি, আমার কিছু টাকা ডিউ ছিল। তখন ওরা এখানে একটা পেজ লাগাই দিছে যে 1000 টাকার একটা ডিসটেন্স করে ফেলছে। এই 1000 টাকার ডিসটেন্স করে আমাকে কোয়েশ্চন করতেছে যে আমি সঠিক টাকা দিছি, সঠিক এই অ্যামাউন্ট আমি জানি কি না। তারা এখানে যদি আমি কনফিউজ লেগে যেতাম, কনফিউজে পালাইছে আমি সঠিক জানি কি না। এয়ারপোর্টে যখন আপনি হিথ্রোতে আসার পরে ইমিগ্রেশন অফিসার টিউশন ফি নিয়ে কোশ্চেন করছে আপনাকে, মানে কলেজ ইউনিভার্সিটির যে তথ্যগুলা, এই তথ্যগুলা আপনার কাছে যাচাই করতে গিয়ে একটু প্যাচ লাগানোর চেষ্টা করতেছে যে আপনি কনফিউজ হন কি, কনফিউজ হয়েছে। কিন্তু অথচ যা কিছু আমার কোর্স লেটারে লেখা আছে, আমি ওদেরকে প্রথমে বলছি আমার স্টেট, আমি বলছি স্টেট। তখন যে সময় ও বলছে, ও আই থিঙ্ক সে মানে একটু চিন্তা করছে যে এগুলো রং, এরকম একটা ভাব দেখাচ্ছে। কিন্তু আমি তারপর কি বললাম, আমার A to Z অফার লেটার কত, আমি কোর্সে কত, আমি কত দিয়েছি, কত আমার ডিউ রয়েছে, আমি সব কিছু ডিটেলসে ওকে ডিটেলসে বলার পর ও বুঝে নিয়েছে যে আমি এভরিথিং জানি, সব কিছু আমি আমার জানা আছে। তখন আর বললো যে ওকে জাস্ট ফাইন, ফিঙ্গার দিয়ে দাও, চলে যাও। আচ্ছা, ওইটাই তার মানে আপনাকে ওরা মূলত এই যে এটা হ্যাসেল না, এটা হচ্ছে ওদের যে ডিউটি, তাদের ডিউটির একটা অংশ হিসেবে ওরা যাচাই করেছে যে আপনি আসলেই জেনুইন স্টুডেন্ট। কারণ আপনি নিজেরটা, মানে একজন স্টুডেন্ট যে ইউনিভার্সিটিতে যাচ্ছে সে তার টোটাল ইনফরমেশনগুলো তার ব্রেনে থাকবে। তো কথা যখন ওরা বলে নানান ভাবে ঘুরায় পেঁচায় যেভাবেই বলুক, তথ্য কিন্তু আসবে যদি জেনুইন হয়। জেনুইন না হলে আপনি আটকে যাইতেন। আমি যদি জানতাম না, আমি কিছু জানতাম কিছু না, তাহলে এখানে আমি ওদের সাথে কোনো ওই আনসার দিতে পারতাম, ট্রাবল হতো, তখন এটা ট্রাবল হতো। তো তারপরে আপনি পাস করে ফেলছেন এবং আপনাকে ওরা ছেড়েছে। তো যাক, এটা একটা ভালো এক্সপেরিয়েন্স শেয়ার করলেন। এটা হয়তো আমাদের দর্শকদের পরবর্তীতে যারা স্টুডেন্ট ভিসায় আসবেন তাদের জন্য এটা কাজে লাগবে। আর আজকালকের স্টুডেন্টরা তো এক্সেলেন্ট, মাশাআল্লাহ, অনেক ট্যালেন্টেড, তারা অনেক প্রিপারেশন নিয়ে তারা নিজেরটা নিজেই করতে পারে। হ্যাঁ, আমি তো 2007-এ আসছিলাম, তো তখনকার সাথে এখনকার যে সময় অনেক বেশি চেঞ্জ, আর ইয়াং জেনারেশন অনেক অ্যাডভান্স। তো তাদের জন্য মনে হয় আপনার যে অভিজ্ঞতা এটা কাজে লাগবে, যে প্রিপারেশনের কোনো বিকল্প নাই, এটা একটা কথা আপনি বললেন। আর একটা কথা বললেন যে কোনো শর্টকাট নাই, কোনো শর্টকাট নাই, সবকিছুর জন্য একটা সময় নির্ধারিত দেওয়া লাগবে। এখন দেখা গেছে যে আপনি
একটা জিনিস 1 মাসের জিনিস আপনি 2 দিনে কাজ করে ফেলতে চাচ্ছেন, তাহলে এটা তো হবে না, আসলে সম্ভব না। আপনার যত সময় লাগার প্রয়োজন তত সময় ওই কাজটা সময় দিতে হবে। আচ্ছা, তারপরে আপনি আসলেন, আসার পরে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করলেন, আপনার ডিগ্রিটা আপনি নিলেন। এই পড়াশোনা করাকালীন চ্যালেঞ্জটা কি ছিল এবং অভিজ্ঞতাটা কি ছিল? এটা অনেক চ্যালেঞ্জের বিষয়, কারণ আমাদের বাংলাদেশের ওয়েদার, বাংলাদেশের টাইম টেবিল আর ইউকে টাইম টেবিল অনেক ডিফারেন্স। তো এখানে প্রথমে আসার পর দেখা যাচ্ছে আমরা বাংলাদেশে সত্যি কথা বলতে গিয়ে আমরা এই যে মর্নিংয়ে 6টা 7টা সেই সময় আমরা ঘুমে থাকি, এত সকালে ওঠার অভ্যাস নাই প্রথমে একটা। তারপর দেখা গেছে আমার ভার্সিটি ক্লাসটা ছিল 7টার সময়। 7টার সময় আমার ভার্সিটি, সকাল 7টায় আমার ভার্সিটি ক্লাস, প্রথম ক্লাস শুরু হতো। তারপর আরেকটা ক্লাস মাঝখানে একটু গ্যাপ দিয়ে 1টার সময় শুরু হতো। তারপর আবার বিকালে আরেকটা ক্লাস শুরু হইতো 5টার সময়। দেখা যাচ্ছে যে খুবই ইন্টেন্স ছিল, সারা দিন আমি ভার্সিটির মধ্যেই থাকলাম, এনগেজ ছিল। একসাথে 3টা ক্লাস হতো। আপনার কোর্সটা কি ছিল? আমার কোর্স ছিল এমএসসি ম্যানেজমেন্ট, এমএসসি ইন বিজনেস ম্যানেজমেন্ট। তারপরেও অনেক ইন্টেন্স ছিল। আচ্ছা আচ্ছা, যারা টেকনিক্যাল সাবজেক্টে আসে তাদের কোর্সগুলো তো আরো বেশি ইন্টেন্স হয়, যেমন কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে। এনিওয়ে, তারপর আপনি এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করলেন? এই চ্যালেঞ্জটা মোকাবেলা করলাম যে দেখা গেল যে এই দেশে আমি এসে প্রথমে দেখলাম যে এই দেশে মানুষ, এই দেশের স্টুডেন্ট অন্য দেশের স্টুডেন্ট কিরকম চলাফেরা করে। কারণ আমার ফার্স্ট আরেকটা চ্যালেঞ্জ হলো যে এদেশে এসে কিন্তু অনেক কান্ট্রির স্টুডেন্ট থাকে, তাও আমি সবার সাথে একটা এই খাপ খেয়ে চলাফেরা করতে হয়। আর বাংলাদেশে তো শুধু আমাদের দেশের এখানকার যে ডাইনামিক যে সোসাইটি বা মাল্টিকালচারাল সাথে অ্যাডজাস্ট হওয়া লাগে। তখন আমি এটা আলহামদুলিল্লাহ যেহেতু স্টুডেন্ট ভিসায় এসেছি, এটা করতে আমার বেশি কষ্ট লাগেনি। আর পাশাপাশি এবং এটা অনেক হেল্পফুল ছিল না এই ডাইনামিক, কারণ দেখা গেছে কালচারের সাথে অ্যাডজাস্ট হতে পারাটা এটা আমাদের লাইফের অনেকগুলো স্টেপ সহজ করে দেয়। দেখা গেছে যে আগে আমাদের বাংলাদেশে আমার ইমপ্রুভ যে স্লোলি হয়েছে, কিন্তু এই দেশে আসার পর আমার ইমপ্রুভটা খুব র্যাপিডলি হয়েছে। মানে এই 1 বছর মাস্টার্স এর সময় আপনি যতটুকু শিখেছেন, অনেক দেশের মানুষের সাথে আমার কনভারসেশন হয়েছে, আমি তাদেরকে চিনছি, জানছি, তাদের বিষয় জানছি, তাদের দেশের কান্ট্রির কথা শেয়ার করেছে, আমি আমার কান্ট্রির কথা শেয়ার করেছি। এরকম যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং, এটা অনেক আমার হেল্পফুল। মানে আপনার যে নলেজ ডেভেলপমেন্ট যে 1 বছরে যতটুকু হয়েছে, বাংলাদেশে থাকলে এটা হয়তো 5 বছরেও আমি এক্স্যাক্টলি বলতেছিলাম যে 5 বছরেও এটা সম্ভব না। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এই দেশে বাংলাদেশে আমি কখনো খাস করি, আমার বড় ভাই আছে, বড় ভাইরা বিদেশে থাকে, অন্যান্য দেশে খুব আরামে বড় হইছে থাকে, তখন দেখা যাচ্ছে যে কোনো কাজকর্ম করতে হয়নি। আর এদেশে এসে দেখি যে সবাই কাজ করতেছে, কাজের পাশাপাশি লেখাপড়া করতেছে, কাজের পাশাপাশি সবাই মানে এক কাজ নিয়ে বসে নেই। মানে এই যে আপনি যে পড়াশোনা করতেছেন, পড়াশোনার যে একটা হিউজ চাপ, এই চাপের মধ্যে আবার কাজও করতে হচ্ছে, কারণ আমি না, সবাই করতেছে, সবার দেখে আমি শিখে ফেলছি। এইটাই কালচার। আমি শিখে ফেলছি যে সবাই কাজ করতে পারে, আমি কেন পারবো না? অফকোর্স সবাই পারলে আমিও পারবো, চেষ্টা করব। একদিনে হবে না, 1 মাস 2 মাস সময় লাগবে, তাহলে হয়ে যাবে। তাহলে আমিও চেষ্টা করলাম, চেষ্টার পর আমিও কাজের পাশাপাশি আমি এই আমার লেখাপড়া চালিয়ে গিয়েছি। তখন দেখা গেছে একটা জিনিস, আমি আমার ক্লাস যখন 7টার সময়, এটা তো ভার্সিটির ক্লাস টাইম, কিন্তু আমার ঘুম থেকে ওঠা লাগতো 5টার সময়। জার্নি করতে হতো, এই যে জার্নি যে ট্রাভেলের টাইম অনেক সময় লাগতো, 2 ঘন্টার মতো। তো মানে আপনার বাসা থেকে ইউনিভার্সিটি যেতে 2 ঘন্টা লাগতো, 2 ঘন্টা। তো 7টার ক্লাস ধরতে আপনার 5টায় ঘুম থেকে উঠতে হতো। ঘুম থেকে ওঠার তারপর আর জিনিস আছে যে ঘুম থেকে উঠবো, আমি ফ্রেশ হব, তারপর ফ্রেশ হয়ে যাব, এটা এই 2 ঘন্টার ব্যাপার অনেক চ্যালেঞ্জিং। তখন দেখা গেছে বাংলাদেশে এরকম, বাংলাদেশে বলে কুয়াশা, আর এদেশে
5টার সময়, ওই সময় যে আমি আসছিলাম আগস্টের 27 তারিখ, তখন দেখা গেছে আগস্টের 27 তারিখ, তারপর অক্টোবর নভেম্বরে আস্তে আস্তে বেশি ঠান্ডা পড়ে যায়। জি জি। তখন ওই যে খুব এই অন্ধকার, খুবই অন্ধকার, 6টার সময় অনেক অন্ধকার থাকে, তখন আমি একা একা বাসের জন্য ওয়েট করবো, বাস স্টেশনে যাই, প্রথমে 2 স্টপ যাওয়া লাগে ট্রেনে, তারপর বাস, তারপর বাসে গিয়ে আবার বাস চেঞ্জ করা লাগে, আবার বাস, এরকম করতে করতে প্রথমে একটু কষ্ট হয়েছিল, তারপর আস্তে আস্তে আমি ইউজড হয়ে গেছি। তারপর ইউজড হওয়ার পর আমি অনেক অনেক কষ্ট করা লাগে। আসলে একটা জিনিস, কষ্ট না করলে কেষ্ট মিলে না। আচ্ছা, কংগ্রাচুলেশনস আপনার এই কষ্টের ফল। আমার একটা কোয়েশ্চন আছে। আমি যখন মাস্টার্স কমপ্লিট করলাম, করার পর সবাই আমাকে কংগ্রাচুলেশন দিয়েছে, তখন আমি চিন্তা করলাম যে আমি বিগত 1 বছর এখানে অনেক কষ্ট করার পর এই যে অ্যাচিভমেন্ট করার পর সবাই জানছে যে আমি এই ডিগ্রি পেয়েছি, সবাই কংগ্রাচুলেশন দিচ্ছে। এখন আমি ওই সময় একটা চিন্তা করলাম, যে দেখলাম যে সবাই প্রথমে তো আমাকে কেউই মনে রাখে, কেউই জানে না আমি যে এই 5টার সময় উঠে আমি এত কষ্ট করে, এত অন্ধকার, তখন আমার এই মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু অনেক সময় অনেক অন্ধকার 5টা 6টার সময় থাকে, তো অনেক সময় যাওয়া লাগতো। তখন দেখা গেছে যে আমি চিন্তা করলাম সবাই তো এই সময় আমাকে কেউ কংগ্রাচুলেশন দেয় নাই, একটা জিনিস যে সময় আমি অ্যাচিভ করে ফেলছি তখন আমাকে জানতো না আমি আমার লাইফ কিভাবে যাচ্ছে, কিরকম যাচ্ছি। এদেশে সবাই সবার যার যে জিনিস নিয়ে, যার যে পার্সোনাল কাজ কাম এই যে সব নিয়ে যার যেই ব্যস্ত থাকে, কিন্তু যখন আমি অ্যাচিভ করে ফেলছি সবাই জানছে যে আমার পিছনে হিস্ট্রি কেউ জানে না, আমি কত কষ্ট করছি। এটাই হচ্ছে সত্য, এটাই কি রিপন বলে না, এটাই বাস্তব, এটাই বাস্তব। আই লাভ ইউ। আচ্ছা, তো দর্শকদের জন্য এটা হচ্ছে একটা ভ্যালিড পয়েন্ট, যে আপনি যখনই কষ্ট করবেন কোনো কিছু অ্যাচিভ করার জন্য, ওইটা আসলে কেউ দেখবে না আপনি কি পরিমাণ কষ্ট করছেন, কি পরিমাণ আপনার মানে একটা কাজের পেছনে যে আপনার যে স্ট্রাগলটা, এটা কেউ দেখবে না, সবাই দেখবে সাকসেসটাই সবাই দেখতে চায়। তার মানে যতক্ষণ পর্যন্ত সাকসেসটা না আসতেছে, এই যে চ্যালেঞ্জটা, এই যে স্ট্রাগলটা, এটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আপনি প্রথমে যেটা বলছিলেন যে মাঝ পথে কখনো ছেড়ে দেওয়া যাবে না। আপনি অনেক কষ্ট করে বাংলাদেশ থেকে এসেছেন, আপনার জার্নিটা শেয়ার করলেন, আপনি কিভাবে এখানে ডিগ্রি পেয়েছেন এটাও শেয়ার করলেন, এবং ডিগ্রি পাওয়ার পরে এখন আপনি পিএসডব্লিউ মানে গ্রাজুয়েট ভিসাতে আছেন। এখন আপনার লাইফটা কেমন? এখন গ্রাজুয়েট, একটু ছোট করে বলবেন। এখন গ্রাজুয়েট লাইফে আসার পর এখন দেখা গেছে যে আমার গ্রাজুয়েট লাইফে এসে এখন তো স্টুডেন্টের চিন্তা করা যায় না, এখন তো কাজ, ওই টেনশনটা নাই, এখন শুধু কাজ, এখন রিল্যাক্স, খালি কাজ নিয়ে ব্যস্ত নাকি? কাজ নিয়ে ব্যস্ত। পাশাপাশি আবার আরেকটা জিনিস, কারণ আমরা এই দেশে এসেছি, সবারই আমরা যে স্ট্যাটাসের ব্যাপারটা, যে আমরা পার্মানেন্টের যে চিন্তাটা, তখন আমাদের এই যে স্টুডেন্টের চিন্তা সরে গিয়ে পার্মানেন্ট হওয়ার যে চিন্তাটা চলে আসছে। আমাদের প্রত্যেক মানুষেরই একটার পর একটা চিন্তা লেগেই থাকে, তবে চিন্তা কোনো সময় শেষ হবে না। তবে এই চিন্তাকে আমরা সাথে নিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা চলতে হবে। আর আমি দর্শকের জন্য আমি কিছু বলতে চাই যে হ্যাঁ প্লিজ, আমি যে কাজই করুক, কাজ কোনো সময় ছোট না। আমি দেশে কাজ করি, কাজ করার পাশাপাশি লেখাপড়া করতে পারছি, কিন্তু আমাদের দেশ বাংলাদেশে আমিও লেখাপড়া করে আসছি, কিন্তু আমি আর কাজ করি, কাজ না করার ফলে আমার প্রথমে অনেক স্ট্রাগল করা। সো আপনার মেসেজটা কি বাংলাদেশে যারা স্টুডেন্ট বর্তমানে তাদের জন্য যে তোমরা স্টুডেন্ট থাকা অবস্থাতে কাজ শুরু করবে, প্লাস তোমরা মানে ওই যে ওরা যেটা বলে, বাংলাদেশের স্টুডেন্টরা যেটা বলে, আমাদের অনেক প্যারা, আমাদের সময় নাই, পড়াশোনার অনেক চাপ। আসলে এই কথাটা আসলে সত্য না। এই কথাটা চাইলে পড়াশোনার প্যারার পাশাপাশি কাজ করা সম্ভব, তার মানে মাইন্ডসেটটা রং। আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা, তোমরা এটা খুব ভালো করে খেয়াল করো, বড় ভাইরা কি বলতেছে। হ্যাঁ, আমি নিজেও স্টুডেন্ট হিসেবে এসেছি, আমরা পড়াশোনা করেছি, কাজ করেছি,
আমরা এটা করতে পেরেছি, আমাদের চ্যালেঞ্জ ছিল, এটা স্ট্রাগল আছে। তোমরাও যখন এই চ্যালেঞ্জটা করবে, স্ট্রাগলটা করবে, তখন এটা তোমাদের লাইফকে অনেক অ্যাডভান্স করে তুলবে। এই তো অ্যাডভান্স করে। তো কেন তোমরা লেজিনেস করছো, কেন তোমরা জাস্ট কজ তৈরি করতেছো যে না আমি এই জন্য বিজি? তোমাদের কজের অভাব নাই। ট্রুলি বাংলাদেশের স্টুডেন্টদের কজের কোনো অভাব নাই, তাই না? ওরা কাজ করবে না, ঘরের কাজও করবে না, বাইরের কাজও করবে না, নানান কাজে ওরা ব্যস্ত। এই জিনিস, একটা জিনিস নিয়ে করে থাকলে আমাদের দেখা গেছে যে লাইফটা অনেক পিছিয়ে যাচ্ছে। জি, এই বাংলাদেশ, আমিও বাংলাদেশে ছিলাম, এখন বাংলাদেশ থেকে এই যে লন্ডনে আসার পর বুঝতে পারছি। কিন্তু আমি বাংলাদেশে থাকা অবস্থায় আমি বুঝতে পারি। আমি আপনার সাথে তাল মিলা এই কথাটা এগ্রি করব যে এই যে বাংলাদেশের যে কালচারটা, এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এরই মধ্যে কিছু স্টুডেন্ট থাকা অবস্থায় কিন্তু তারা কিছু কি বলবো ইনিশিয়েটিভ নেয়, কিছু কাজ করে, কিছু উদ্যোগ নেয়, কেউ কেউ বিজনেসও শুরু করে ফেলে, এবং সেগুলো মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। সো দে শুড বি অ্যান ইন্সপিরেশন ফর আস। তাহলে আমরা যদি ওদেরকে ফলো করা শুরু করি, মানে বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে তারা যদি এখন থেকে এই কালচারটা, মানে আমি 30 বছর পর্যন্ত সময় নষ্ট করব না, আমি 20-22 এর মধ্যেই আমার ইনকাম শুরু করতে হবে, তখন দেখা গেছে যে 30 বছর পর স্টার্ট করলে আপনার যে এই 20 থেকে 30, এদেশে 20 না, এদেশে তো 16 থেকে শুরু, 16 থেকে এই যে 16 থেকে 30 একটা বিগ ডিসটেন্স। এই যে এই ডিসটেন্সটা আমরা 30 থেকে স্টার্ট করি, এরা এদেশে চাইল্ড লেবারের ব্যাপারে খুবই 16 থেকে স্টার্ট করে, অথচ তারাই বলে 16 থেকে কাজ শুরু করতে। এই জায়গায় আমরা কিন্তু, তার মানে তুমি যখন 16 হয়ে গেছো, বাচ্চা না তুমি কিন্তু 16 হওয়া মানে তুমি কাজের উপযুক্ত হয়ে গেছো, কাজের উপযুক্ত। তখন এইজন্য না যে আপনি একটু হার্ড ওয়ার্ক করবে, আপনি স্টার্ট করবে আস্তে 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 আস্তে, ডে বাই ডে আপনি অনেক কিছু আপনার কাজকে। তাইলে যে ছেলেটার বয়স বা যে মেয়েটার বয়স 18, 19, 20, 21, 22 হয়ে গেছে, এখনো পড়াশোনার প্যারাতেই তারা এতটাই প্যারার মধ্যে থাকে যে তারা কাজের কথা চিন্তাই করতে পারে না, তাদের জন্য আমরা কি বলবো? তাদের মাইন্ডসেটের সমস্যা। তাদের মাইন্ডসেটের সমস্যা হলো আরেকটা জিনিস, যে মোবাইল। এই মোবাইলে অনেক আছে যে অনেক সময় বের করে ফেলে, এটার জন্য সময় আছে, এইটার জন্য সময় থাকে, কিন্তু এই যে এই লেখাপড়ার পাশাপাশি কাজ, এই কাজের জন্য সময় নাই, কাজের জন্য সময় নাই। এই যে মোবাইলে যে এক্সট্রা টাইম বের করতেছে, ও এই এক্সট্রা টাইম না বের করে আমি বলবো যে ওই সময়টা কাজে দেন, তাহলে অনেক সময় অনেক যুগোপযোগী হয়ে আমরা এগিয়ে চলে যাব বাংলাদেশের সকল স্টুডেন্ট। মূল্যবান কথা বলেছেন, অনেক ধন্যবাদ। আজকে আপনি আপনার ব্যস্ত লাইফের মধ্যে আপনি সময় দিলেন, আশা করি আমাদের দর্শকদের অনেক কাজে লাগবে। আপনিও ভালো থাকবেন।